হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, কাল থেকে আমরা নতুন এক সপ্তাহে আবার প্রবেশ করতে চলেছি। তো সামনের সপ্তাহে কি কি জিনিস আমাদের প্রথমত নজরে রাখতে হবে, প্লাস যেভাবে মার্কেটের আউটলুক হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, হঠাৎ করে ইন দ্য সেন্স আমি যেটা বলতে চেয়েছি যে কেউ এক্সপেক্ট করিনি যে মার্কেট এত তাড়াতাড়ি এত দ্রুততার সঙ্গে উঠে যাবে। সুতরাং এই রকম দ্রুততার সঙ্গে ওঠার পরে আমাদের মানে আমাদের চলার পথ কেমন হবে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করব। ফ্রেন্ডস, প্রথমত বলি, এখনো পর্যন্ত বহু কোয়ার্টার ফোর আর্নিংস কিন্তু মার্কেটে বাকি আছে। সুতরাং এবং পুরো এই যে মে মাসটা জুড়ে কিন্তু কোয়ার্টার ফোর আর্নিং আসবে। সুতরাং আরো অনেক বড় বড় কিংবা ভালো কোম্পানিরও রেজাল্ট বাকি আছে, সেটা আমরা এলে আমরা সেভাবে ডিসকাশন করব। দ্বিতীয় যেটা হচ্ছে ফ্রেন্ডস, মার্কেট যখনই বুলিশ হয়ে যাবে তখনই কিন্তু একটা নতুন সিমটমস মার্কেটে দেখা দেয়। সেটা হচ্ছে কি না, আইপিও আসতে শুরু করবে। অর্থাৎ আইপিও মার্কেট বুলিশ পিরিয়ডেই কিন্তু তারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, যাতে করে তারা তাদের যে শেয়ারের প্রাইস বা ভ্যালুয়েশন যাতে তারা বেশি পায়। আগামী সপ্তাহে প্রায় 5খানা মতো নতুন ইস্যু বাজারে আসছে। তৃতীয় যে পয়েন্টটা আমাদেরকে নজরে রাখতে হবে, যেভাবে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর মার্কেটে এসছে তাদের স্থায়িত্ব নিয়ে, তারা কিন্তু খুব হিউজ কোয়ান্টিটিতে বাই করছে। এবং যদি একটা জিনিস লক্ষ্য করেন, এখন ডিআইআই কিন্তু আমাদের মার্কেটে এফআই এর তুলনায় কিন্তু হোল্ডিংসে এগিয়ে গেছে। সুতরাং এখন এফআইআই ডিআই এর মধ্যে কম্পিটিশন চলছে যে কে ইন্ডিয়ান মার্কেটে কমান্ডিং পজিশন হোল্ড করবে। সুতরাং আগামী মানে সপ্তাহ কিংবা আগামী মাসগুলোতে কিন্তু আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে একটু অ্যাক্টিভিটি বাড়ছে না কমছে। একটি অ্যাক্টিভিটি যদি ভালো থাকে তাহলে কিন্তু মার্কেট কিন্তু বুলিশ থাকার সম্ভাবনা বেশি। চতুর্থ যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএস এর যে ট্রেড ডিল সেটা অলমোস্ট ফাইনালাইজিং এর কাছাকাছি আছে। এবারে সেটা বেরোলে তারপরে বুঝতে পারবো আমরা যে কোন কোন সেক্টরের উপরে কিরকম কি ট্যারিফ লাগানোর ফলে কোন কোন সেক্টরে কি কি এফেক্ট পড়তে চলেছে। সুতরাং ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল কিন্তু একটা খবর। ক্রুড অয়েল এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো তাৎপর্যপূর্ণ মুভমেন্ট দেয়নি। দেয়নি ইন দ্য সেন্স এখনো পর্যন্ত প্রায় 60 থেকে 63 লেভেলে কিন্তু ক্রুড অয়েল ঘোরাঘুরি করছে। এই লেভেলে যত বেশি ক্রুড অয়েল ঘোরাঘুরি করবে তত কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য বেটার, অর্থাৎ আমাদের জন্য এটা কিন্তু অত্যন্ত স্বস্তির খবর। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে টেকনিক্যাল ভিউ। টেকনিক্যালি যদি আমরা দেখি উইকলি ভিত্তিতে, তাহলে আমরা কি দেখব? ফার্স্ট, নিফটি ফিফটির ক্ষেত্রে যদি দেখা যায়, নিফটি ফিফটি 25,000-এর সাইকোলজিক্যাল লেভেলের ওপরে ক্লোজিং দিয়েছে। 25,200 কোন রকমে যদি পার করতে পারে, নেক্সট টার্গেট কিন্তু তার প্রিভিয়াস হাই। তাহলে টেকনিক্যালি আমাদের কিন্তু 25,200 লেভেলটা দেখতে হবে, 200 লেভেলে হোল্ড করছে কি করছে না। অন্যদিকে যদি আমি ব্যাংক নিফটির দিকে তাকাই, তাহলে ব্যাংক নিফটিতে যেটা দেখবো যে দেখুন, ব্যাংক নিফটির দুদিন মানে 2 সপ্তাহে কিন্তু কি করেছিল না, 56,000-এর কাছাকাছি গেছিল। কিন্তু তারা যে ক্লোজিংটা দিয়েছিল সেই ক্লোজিং এর পরিপ্রেক্ষিতে দেখুন ফ্রেন্ডস, পুরো সপ্তাহের মধ্যে কোনোদিন 56-র ঘরে টাচ করেছে।
আরো একটা সপ্তাহ টাচ করেছে, কিন্তু এই যে হাই মানে ক্লোজিং যেটা একদিন ছিল 55,115, এই ক্যান্ডেলের ক্লোজিং ছিল 54,664, এই ক্লোজিং এর ক্যান্ডেল ছিল 53,595। তাহলে উইকলি ভিত্তিতে এই প্রথম ব্যাংক নিফটি 55,355-তে ক্লোজিং দিয়েছে। মিনস এবারে কি তাহলে সে নতুন হাই দিকে যাবে? সো এই সমস্ত টেকনিক্যাল ভিউ কিন্তু আগামী দিনে মার্কেটকে এতে রাখবে, কি বলে, আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে খুব মাইনরলি। ফ্রেন্ডস, ডিফেন্স সেক্টরের যে কোয়ার্টারলি রেজাল্ট সেগুলো কিন্তু প্রায়শই ভালো আসছে। প্রথমত আমি বলি, আমরা ডাটা প্যাটার্ন নিয়ে চর্চা করার আগে, তার আগে পারস ডিফেন্স নিয়ে একবার চর্চা করব, কারণ অলরেডি পারস ডিফেন্সের রেজাল্ট এসে গেছে। আমি যেটা বলতে চাইছি যে ডিফেন্স সেক্টরের কিন্তু রেজাল্ট ভালো আসছে। পারস ডিফেন্সের যদি আপনি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে ভালো প্রফিট, প্রায় ডবল কোয়ার্টার অন কোয়ার্টার। যদি অ্যানুয়াল ভিত্তিতে দেখেন, সেখানে প্রায় 40% সেলস এর প্রফিট, আর প্রায় 100% কিসে না বটম লাইন নেট প্রফিট। এবারে আসছি আমরা ডাটা প্যাটার্নে। ডাটা প্যাটার্নের যদি রেজাল্টটা দেখেন, তাহলে দেখুন, আচ্ছা এর চার্টটা যদি দেখি, এবারে মেন জিনিস হচ্ছে যে পারসের যদি চার্টটা দেখেন, আমি জাস্ট মানে কি সিমিলারিটি আছে সেটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি। অল টাইম হাইতে কিন্তু এখন চলছে, ক্লিয়ার, অল টাইম হাইতে চলছে। এবারে বিভিন্ন রকমের টার্গেট আছে, যদি কেউ হোল্ড করে রাখেন তাহলে আলাদা কথা। নেক্সট হচ্ছে যেটা বলছিলাম যে ডাটা প্যাটার্ন। ডাটা প্যাটার্নের রেজাল্ট এসছে, এবং একইভাবে ডাটা প্যাটার্নের রেজাল্টও কিন্তু খুব ভালো এসছে। যদি দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে, এবারে ডাটা প্যাটার্নে যে রেজাল্ট এসছে, সেলস 396 কোটি টাকা, যেটা ডিসেম্বরে ছিল মাত্র 117 কোটি টাকা। প্রফিট যেখানে 45 ক্রোড় ছিল, সেটা দাঁড়িয়েছে 114 কোটি টাকা। মিনস প্রায় মানে 200%-এর কাছাকাছি সেলস বেড়েছে, প্রফিটও প্রায় অলমোস্ট সেরকম ভাবে বেড়েছে, মার্চের তুলনায় প্রায় ডবল হয়ে গেছে। এবং এক্ষেত্রে প্রফিটের জায়গায় কিন্তু 60%-এর কাছাকাছি উপরে চলে গেছে। আপনি যদি শেয়ারটা, এবং আচ্ছা আমি যদি অ্যানুয়াল ভিত্তিতে দেখি, তাহলে 520 কোটি টাকার সেল হয়েছে 708 কোটি টাকার, 182 কোটি টাকার প্রফিট হয়েছে 222 কোটি। তাহলে সেদিকে দিয়ে যদি দেখা যায়, 40% সেলসে জাম্প হয়েছে, আর ধরুন 35% প্রফিটে জাম্প হয়েছে। এবারে দেখুন, যদি আমি এই শেয়ারের চার্ট প্যাটার্ন দেখি, দেখুন চার্টে যদি দেখা যায় উইকলি ভিত্তিতে কিছুদিন আগে লো করেছিল 822, হাই গেছিল কত 1600 থেকে 800, 50% কারেকশন নিয়ে পুরোটাই কিন্তু সে আবার কভার আপ করে নিয়েছে, এবং সে নতুন হাই দিকে যাচ্ছে। ডেটা প্যাটার্নকে যদি দেখেন, একই সিমটমস লক্ষ্য করবেন। ডেটা প্যাটার্ন, ডেটা প্যাটার্ন সে যদি দেখেন, দেখুন ডেটা প্যাটার্নস কি করেছিল, ডেটা প্যাটার্নসও এই যে রিসেন্ট ফল গেল, এই ফলে প্রায় 1340 1350-এর কাছাকাছি অব্দি চলে এসেছিল, 1345-এর কাছাকাছি চলে এসেছিল, এবং কোত্থেকে 3600-র কাছ থেকে। মিনস প্রায় 60% কিন্তু পড়ে গেছিল। সেই শেয়ার আবার দেখুন উপরের দিকে যাচ্ছে, এবং বেস্ট রেজাল্ট তো মিনিমাম যেটা এক্সপেক্ট করা যেতে পারে, মোস্টলি এখন তার 52 উইক হাই 3610-এর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। একইভাবে আরো একটা শেয়ার আছে, একই জেন টেকনোলজি, এটাও কিন্তু ডিফেন্সের। জেন টেকনোলজিতে দেখেন, তাহলে দেখুন জেন টেকনোলজি রেজাল্ট এসছে, জেন টেকনোলজির রেজাল্ট কিন্তু একই রকম ভাবে এসছে। জেন টেকনোলজির রেজাল্ট যদি দেখা যায়, দেখুন মার্চে সেলস কত এসছে 325 কোটি,
ডিসেম্বরে কত ছিল 152 কোটি, গত মার্চে কত ছিল 141 কোটি। এর তুলনায় প্রায় 125% সেলসে বৃদ্ধি পেয়েছে। এখান থেকে 100% প্রফিট, মানে ডবল প্রফিট এসছে। প্রফিট যদি দেখেন 38 কোটি টাকা হয়ে গেছে 114 কোটি, 43 কোটি টাকা হয়েছে 114 কোটি। এবং যদি আপনি প্রফিট দেখেন ইয়েতে অ্যানুয়াল ক্ষেত্রে দেখেন, সেলস ডবলের চেয়ে বেশি হয়ে গেছে, প্রফিট মানে সেলস যেভাবে বেড়েছে প্রায় 2.5 গুণ, তেমনি ভাবে প্রফিটও কিন্তু সেই রকম ভাবে বেড়েছে। এবং যদি শেয়ারের প্রাইস দেখেন, তাহলে চার্ট যদি দেখেন, তাহলে চার্ট কি বলছে, এবারে এই শেয়ারগুলো নিয়ে এখন করণীয় কি? মেন প্রশ্নটা হচ্ছে এই শেয়ারগুলো নিয়ে বর্তমানে করণীয় কি। দেখুন, যে টেকনোলজি হাই কত হয়ে গেছিল 2600 টাকা, ক্লিয়ার। লো কত এসেছিল 985, এখন 1800-র কাছাকাছি। মিনস 2600 থেকে মানে প্রায় 60% কিন্তু পড়ে গেছিল, সেখান থেকে 50% উঠেছে। এখনো যদি এখান থেকে হাইতে যায়, শেয়ারের মধ্যে 50% রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ফ্রেন্ডস, মেইন ব্যাপার হচ্ছে যেভাবে ডিফেন্স রিলেটেড, দেখুন এরা কিন্তু পারফর্মও করছে। এটা কিন্তু শুধু নিউজ বেসড নয়, শুধু নিউজ বেসড নয়, কিন্তু অ্যাজ পার রুল এগুলোকে কিন্তু এই সমস্ত জায়গায়, ধরুন জেন টেকনোলজি হয়তো এই জায়গায় যাবে, বাট পারস ডিফেন্স, জেন টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা প্যাটার্ন শেয়ারগুলো উপরে গেলেও রিটেল নিবেশকের কিন্তু এই সমস্ত জায়গায় নিবেশ করে ফেঁসে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই সমস্ত জায়গায় যদি কারোর ভিউ, ধরুন আমি 30% 40% রিটার্ন নিয়ে বেরিয়ে যাব, বা আমি 10 থেকে 15 বছরের জন্য শেয়ারটাকে হোল্ড করব, তখন কিন্তু তাকে একটা ভিউ দেওয়া যায়। আদারওয়াইজ কিন্তু, কারণ কি, এই শেয়ারগুলোর এখন বিজনেস মানে প্রতিষ্ঠা হচ্ছে, কে কিভাবে পারফর্ম করবে আগামী দিনে, বা কে কিভাবে অর্ডার পাবে। অনেকে সারা বিশ্বের বহু জায়গার অর্ডার পাওয়ার আশায় আছে, সুতরাং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই সমস্ত শেয়ারের ব্যাপারে এখন রিকমেন্ডেশন করা। ক্লিয়ার ফ্রেন্ডস? এবারে দেখুন আমাদের যে গ্রোথটা কি করে হয়। গ্রোথ হয়, প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে। আমরা বলেছি ক্যাপেক্স বারবার ধরে বলতে থাকি। বাজেটে ধরুন 11 লক্ষ কোটি টাকা গভর্নমেন্টের খরচ, সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ক্যাপেক্স করে, স্টেট গভর্নমেন্টও ক্যাপেক্স করে, স্টেট গভর্নমেন্টেরও কিছু কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ব্যাপার থাকে। তার চেয়েও সবচেয়ে যেটা আরো উল্লেখযোগ্য, সেটা হচ্ছে প্রাইভেট ক্যাপিটাল এক্সপেন্ডিচার। প্রাইভেট ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন দ্য সেন্স, ধরুন আজকে রিলায়েন্স, ধরুন আজকে ইনফোসিস, ধরুন আজকে টাটা, ধরুন আজকে বিড়লা, এরাও তাদের বিভিন্ন রকম, ধরুন আমি বলছি টাটা পাওয়ার 20,000 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে বলছে। সুতরাং এই তিনটে জিনিস মিলে কিন্তু কি হয়, যত বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হবে তত বেশি গ্রোথটা বাড়বে, দেশের গ্রোথ বাড়বে, সবার গ্রোথ মিলে দেশের গ্রোথ। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার, প্রাইভেট ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ব্যাপারে যে ডেটাটা এসছে, যে এরা যেমন ধরুন অয়েল অ্যান্ড গ্যাস, যেমন ধরুন ওএনজিসি, এগুলো প্রাইভেট ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। গেল, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া, পাওয়ার যেমন ধরুন এনটিপিসি, টাটা পাওয়ার, ক্লিয়ার, অটোমোবাইলস, কমোডিটিজ, সবাই মিলে যে এক্সপেন্ডিচারটা করছে, তার যে সিএজিআর প্রায় 20% প্রতি বছর হারে তারা কিন্তু গ্রো করছে, যেটা কিন্তু অত্যন্ত ভালো। এই ব্যাপারে কিন্তু একটা রিপোর্ট বেরিয়েছে, যে রিপোর্ট ফার্দার নোটেড দ্যাট টপ 250 প্রাইভেট কোম্পানিজ এক্সক্লুডিং ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস incur
a total capital expenditure of 29.6 trillion গত 4 বছরে, which amounted to only around 57% of the total cash flow of 50.7 trillion during the same period. ঠিক আছে, তাহলে ক্যাপেক্স কিন্তু সব সেক্টর থেকে ভালো চলছে, যেটা কিন্তু আমাদের গ্রোথকে বেটার জায়গায় রাখবে। ফ্রেন্ডস, কালকে আমি টাটা টেকনোলজি নিয়ে আপনাদেরকে বলেছিলাম, বাট তারপরই টাটা টেকনোলজির যে সিইও উনি হচ্ছেন ওয়ারেন হ্যারিস। উনি কিন্তু খুব বুলিশ কমেন্ট্রি দিয়েছেন। টাটা টেকনোলজি লিমিটেড এক্সপেক্টস ইট রিটার্ন টু হেলদি গ্রোথ বাই দ্য সেকেন্ড কোয়ার্টার অফ দিস ফিসক্যাল। কে বলছে? সিইও এন্ড ম্যানেজিং ডাইরেক্টর said company was entering the new fiscal year relatively bullish before Trump's tariff shock prompted its customer to once again revisit their plan. Means এরাও তো ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার সেক্টরের মধ্যে পড়ে। এদের যে সমস্ত কাস্টমার আছে, ট্রাম্প যেভাবে মানে ওই সফটওয়্যার সেক্টর মানে ইয়েতে ইউএসএ তে যে সমস্ত প্রবলেম গুলো ক্রিয়েট করছিল, যার জন্য আপনি দেখেছেন অ্যাকসেঞ্চার থেকে শুরু করে সবাই বলছে যে আমরা আমাদের ভবিষ্যৎটা কি হবে আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু ইনি বলছেন যে a lot of those customers toward the end of the last fiscal year was starting to get clarity. অর্থাৎ এবারে কিন্তু সেই কাস্টমাররা একটা ক্লারিটি পাচ্ছে, were starting to put program decision, and we are very much encouraged by the interaction we had with many of our customers. We were relatively bullish coming into April. এপ্রিলে ঢুকে আমরা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি বুলিশ, এই সেটার ব্যাপারে আমি গতকাল চর্চা করেছিলাম। টাটা মোটরের ম্যানেজমেন্ট যেটা বলছে যে তারা আগামী দিনে প্ল্যানিং মোর প্রোডাক্ট অ্যাকশন দিস ফাইন্যান্সিয়াল ইয়ার টু মেক ইলেকট্রিক ভেহিকেল মোর কমন ইন ইন্ডিয়া। মানে ইলেকট্রিক ভেহিকেলস এর গাড়ির পেনিট্রেশন ইন্ডিয়ান মার্কেটে যাতে আরো ভালো হয়, তার জন্য তারা কিন্তু মানে ট্রাইং দেয়ার লেভেল বেস্ট। কোম্পানি ওয়ান্টস টু গ্রো ইটস ইভি রেঞ্জ, মানে একটা ইলেকট্রিক ভেহিকেল গাড়ির যে রেঞ্জ 400 কিলোমিটার 500 কিলোমিটার, সেই রেঞ্জকে বাড়ানোর চেষ্টা করছে এবং কারেন্ট যে সমস্ত মডেল আছে সেগুলোকে আরো ভ্যালুয়েবল করার চেষ্টা করছে কাস্টমারদের জন্য। টাটা মোটরস উইল লঞ্চ হ্যারিয়ার ইলেকট্রিক ভেহিকেল একটা মডেল and later Sierra electric vehicle. It will also improve some of its existing electric vehicle to attract more buyers. ঠিক আছে, to stay away in a tough market, Tata Motor is working on cutting cost so that it can remain profitable and competitive. মানে প্রফিটে থাকার জন্য কস্ট কাটিং করার কথা ভাবছি। অন্যদিকে ফ্রেন্ডস, স্মল স্কেল যে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজের যে সমস্ত শেয়ার আছে সেগুলোর ব্যাপারে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে যেটা অশ্বিনী বৈষ্ণব একটা মেসেজ দিয়েছেন যে গভর্নমেন্ট যেই সমস্ত কিছু জিনিস ওপেন করেছে, গভর্নমেন্ট হ্যাজ রিসিভড 70 অ্যাপ্লিকেশন ফর 23,000 কোটি। 70টা অ্যাপ্লিকেশন পেয়েছে 23,000 কোটির। কিসের জন্য? না ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য। ক্লিয়ার? এবং সেই এই যে 70টা কোম্পানির মধ্যে অধিকাংশ স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং, মানে ছোট ছোট কোম্পানি, তেমন ভাবে বড় কোম্পানিদের মধ্যে মেজরিটি, কিন্তু দা অ্যামাউন্ট যেটা বলছে প্রায় 23,000 কোটি টাকা। মিনস আমরা আগামী দিনে এই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে মানে একটা ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার ব্যাপারে আমাদের যে ইচ্ছা সেটা বাস্তবায়িত হওয়ার পক্ষে এটা অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে, কারণ 15 দিনের মধ্যেই এতগুলো অ্যাপ্লিকেশন এসছে। ফ্রেন্ডস, আজকে আমরা এমন একটা শেয়ার নিয়ে চর্চা করব যে শেয়ারটা রেজাল্ট ভালো এসছে এবং শেয়ারটা বটম ফরমেশন করেছে, চার্ট দারুণ। এক্সাইড ইন্ডাস্ট্রিজ, আপনি যদি দেখেন এক্সাইড ইন্ডাস্ট্রিজে তাহলে দেখবেন
এক্সাইড ইন্ডাস্ট্রিজে কি হয়েছে না, এক্সাইড ইন্ডাস্ট্রিজ এর যদি আপনি রেজাল্ট দেখেন, কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে ভালো রেজাল্ট এসছে, প্রফিটও মোটামুটি ঠিকই আছে। অ্যানুয়াল ভিত্তিতে যদি দেখা যায় সেটাতেও মোটামুটি ঠিকঠাক আছে। চার্ট যদি দেখেন, চার্টে কিন্তু অত্যন্ত ভালো একটা ব্রেকআউট দেখা যাচ্ছে আফটার কনসলিডেশন ইন লোয়ার রেঞ্জ। এক্সাইড ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস, দেখুন দীর্ঘদিন ধরে, আমি কিন্তু উইকলি চার্ট দেখছি, দীর্ঘদিন ধরে লোয়ার একটা কি বলে বটমিং আউট একটা তৈরি হয়েছে, হওয়ার পরে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে এবং আগামী দিনে কিন্তু এই শেয়ার ওভার এ পিরিয়ড অফ টাইম, আমি বলছি না যে কালকে হয়ে যাবে, ধরুন জুন 24, নাও ইট ইজ মে 25, আপনি জুন 26-এ দেখবেন এই সমস্ত শেয়ার এই সমস্ত জায়গায় যাবে। দিস টাইপ অফ থট প্রসেস ইউ হ্যাভ টু কিপ। বা এখান থেকে কেউ 20%, 30%-এর জন্য আরামসে কিন্তু এই শেয়ারে ইনভেস্ট করতে পারেন। এখান থেকে যদি সেটা 52 হাইতে যায়, দ্যাট উইল বি অলমোস্ট 50% আপ মুভ। সো সবকিছু অ্যানালাইসিস করে, স্টাডি করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।